Hello my dear student, welcome to your favorite channel SAK Career Plus। আজকে আমি তোমাদের আগামী 22 তারিখে যে এডুকেশন পরীক্ষা রয়েছে তার এমসিকিউ এবং এসএকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। ভিডিওটি একটু বড় হবে, কিন্তু তোমরা যদি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো অবশ্যই তোমরা একদম 100% এমসিকিউ এসএকিউ প্রশ্ন মূল পরীক্ষায় কমন পাবে। ঠিক একই রকমভাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা ও ইতিহাসের যে পরীক্ষা হয়েছিল তাতে সবাই আমাদের এই চ্যানেল থেকে সবাই কমন পেয়েছে, প্রত্যেকটা প্রশ্ন কমন পেয়েছে। সো ভিডিওটি ফ্রেন্ড তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তা প্রথম আমরা শুরু করতে চলেছি এডুকেশনের প্রথম চ্যাপ্টার হচ্ছে শিখন। ভিডিওটা একটু বড় হবে, তোমরা একটু ধৈর্য সহকারে দেখো। অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর প্রথমে শিখন অধ্যায় থেকে, প্রথম অধ্যায় সিলেবাসে আছে যেগুলো আছে সেগুলো থেকে আলোচনা করা হয়েছে। জিএমএ কথা অর্থ কি? জেনারেল মেন্টাল অ্যাবিলিটি। নেক্সট, শিখন ও পরিণমনের মধ্যে একটি সাদৃশ্য লেখো। শিখন ও পরিণমনের মধ্যে সাদৃশ্য কি? প্রথমত, দুটি ব্যক্তির জীবন বিকাশের একটি প্রক্রিয়া বা বিকাশমূলক প্রক্রিয়া। দ্বিতীয়ত, দুটি প্রক্রিয়ার ফলশ্রুতিতেই ব্যক্তির আচরণের পরিবর্তন লক্ষণীয়। নেক্সট, গ্যাগনির মতে সবথেকে উচ্চ পর্যায়ের শিখনের নাম কি? সেটা হবে সমস্যা সমাধানমূলক শিখন, প্রবলেম সলভিং লার্নিং। এখানে খ হবে না, থ হবে। থার্স্টনের তত্ত্ব অনুসারে যে কোনো দুটি প্রাথমিক মানসিক উপাদান ক্ষমতার উল্লেখ করো। 7টি উপাদান আছে, এর মধ্যে একটি হলো নিউমেরিক্যাল অ্যাবিলিটি, আর একটা 2 নম্বর ভার্বাল অ্যাবিলিটি। নিউমেরিক্যাল মানে সংখ্যাগত ধারণা এবং বাচনিক ধারণা, ভি মানে ভার্বাল অ্যাবিলিটি। ওকে, সাধারণ মানসিক ক্ষমতা কাকে বলে? এটা একটি এমন ধরনের মানসিক ক্ষমতা যা কোনো বৌদ্ধিক কাজে অল্প বিস্তর প্রয়োজন হয়। শিশু জন্মগত সূত্রে এই ক্ষমতা অর্জন করে থাকে, এটা সহজাত ও জন্মগত। স্পিয়ারম্যান এটাকে জি বলেছেন, বা জেনারেল মেন্টাল অ্যাবিলিটি। মনোযোগের দুটি শর্তের নাম কি? একটি হলো তীব্রতা, একটি রং, বস্তুর আকার, আরও অনেক কিছু আছে। বিশেষ মানসিক ক্ষমতা কাকে বলে? কোনো বিশেষ কাজের জন্য সাধারণ মানসিক ক্ষমতার পাশাপাশি একটি বিশেষ ক্ষমতার প্রয়োজন হয় এবং ক্ষমতা ওই কাজটি ব্যতীত অন্য কোনো কাজে দরকার হয় না, তাকে বলা হয় বিশেষ ক্ষমতা। স্পিয়ারম্যান এই ক্ষমতাকে বলেছেন এস ক্ষমতা বা স্পেশাল মেন্টাল অ্যাবিলিটি। এবার আমি একটা তোমাদেরকে রিকোয়েস্ট করতে চাই, তোমরা যারা এই চ্যানেলে প্রথম, অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, আমাদেরকে সাপোর্ট করো। তোমাদেরকে রিকোয়েস্ট করছি, অনেকেই ভিডিও দেখছো তোমরা কিন্তু সাবস্ক্রাইব করছো না, এটা করো না প্লিজ। এবার মনোযোগের একটি অভ্যন্তরীণ উদ্দীপকের নাম লেখো। মনোযোগের একটি অভ্যন্তরীণ উদ্দীপকের নাম হলো দুশ্চিন্তা, আগ্রহ, আবেগ, অনেক কিছু হবে। নেক্সট, একটু দ্রুত বলতে হবে, অনেক পড়া আছে। শিখনের কার্যকারী বিষয়গুলির যে কোনো দুটি উল্লেখ করো। একটি হলো উপযুক্ত পরিবেশ, উপযুক্ত পদ্ধতি। শিখন প্রক্রিয়ার পর্যায়গুলি কী কী? শিখন প্রক্রিয়ার পর্যায় হচ্ছে অভিজ্ঞতা অর্জন বা গ্রহণ, সংরক্ষণ বা ধারণ, পুনরুদ্রেক, মনে করা বা প্রত্যাভিজ্ঞা বা চেনা। নেক্সট, এখান থেকে পরীক্ষা কিন্তু আসবে শিখনের প্রথম, দ্বিতীয়, তৃতীয় চ্যাপ্টার। শিখনের দুটি বৈশিষ্ট্য লেখো। শিখনের দুটি বৈশিষ্ট্য হলো আচরণের পরিবর্তন আনে আর শিখন অনুশীলন ভিত্তিক প্রক্রিয়া। পরিণমন এমন একটি চর্চা যা অনুশীলন ও শিখন নিরপেক্ষ স্বাভাবিক স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। এটি আপনি ব্যক্তির মধ্যে সঞ্চালিত হয় এবং আভ্যন্তরীণ বৃদ্ধিতে সহায়তা করে। এসএমএ স্পেশাল মেন্টাল অ্যাবিলিটি, সেটা হলো আগে স্পিয়ারম্যান বলেছেন এগুলো। সঠিক উত্তর এখানে কী হবে? প্রেষণের উদ্ভব হয় কোথা থেকে? প্রেষণের উদ্ভব হয় অভাববোধ থেকে। শিখনের দ্বিতীয় স্তরের নাম কি? শিখনের দ্বিতীয় স্তরের নাম হবে এখানে পুনরুদ্রেক হবে না, এটা রং আছে, এখানে হবে ধারণ। আর প্রথম হচ্ছে গ্রহণ, ধারণ, পুনরুদ্রেক, প্রত্যাভিজ্ঞা, পরপর। যেভাবে প্রশ্ন দেখ এটা তোমরা পারবে, এটা পরীক্ষা আসবে। যে প্রক্রিয়ায় শিশুরা নতুন আচরণ আয়ত্ত করে তাকে কি বলে? শিখন বলে। সহগতি সহগঙ্ক কী দ্বারা প্রকাশ করা হয়? আর দ্বারা। দ্বিউপাদান তত্ত্বের প্রবক্তাকে? স্পিয়ারম্যান। পুনরুদ্রেক কথার অর্থ কি? মনে করা। নেক্সট, অতীত অভিজ্ঞতার ভিত্তিতে নতুন অভিজ্ঞতার অনুসরণকে কী বলা হয়? শিখন। এই থ হয়ে গেছে, থগুলো তোমরা খ ধরবে, এগুলো ভুল হয়ে গেছে, একটু প্রিন্টিং মিস্টেক, সব জায়গায় থ হয়ে গেছে খয়ের বদলে। তোমরা ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, মনোযোগ সহকারে দেখবে কিন্তু, এবং 2-4 বার দেখবে এখান থেকে সমস্ত প্রশ্ন কমন চলে এসেছে। শিখন, স্মৃতি ও প্রত্যাখ্যান এগুলি আসলে কি? মানসিক প্রক্রিয়া এগুলো। পরিণমন হলো একটি কী প্রক্রিয়া? স্বাভাবিক প্রক্রিয়া। শিখন কী ধরনের প্রক্রিয়া? কৃত্রিম প্রক্রিয়া। ড্যাশ হলো সুপ্ত মনোযোগ। ম্যাকডুগাল মনে করেন, এখানে একটু গণ্ডগোল হয়েছে বলেছি, ম্যাকডুগাল মনে করেন ড্যাশ হলো সুপ্ত মনোযোগ। কী হবে? আগ্রহকে সুপ্ত মনোযোগ বলেছেন।
নেক্সট শিখনের প্রথম স্তরের নাম কি? গ্রহণ। প্রত্যাবিজ্ঞা কথার অর্থ কি? প্রত্যাবিজ্ঞা কথার অর্থ চিনে নেওয়া, আর পুনরুদ্বেগ মানে মনে করা। 14 নম্বর, যে মানসিক প্রক্রিয়ার সাহায্যে মানুষ পূর্ব অভিজ্ঞতাকে সঞ্চয় করে রাখে সেটাকে কী বলে? সংরক্ষণ। পরিবর্তিত পরিবেশের উপযোগী নতুন আচরণ আয়ত্ত করাকে কী বলা হয়? সেটা হবে শিখন। এটাও শিখন। তাহলে এই হলো প্রথম চ্যাপ্টার। দ্বিতীয় চ্যাপ্টার এবার শিখন কৌশল, যেটা অপারেন্ট অনুবর্তন কাকে বলে? অপারেন্ট বলতে বোঝায় ফলোৎপাদনের জন্য প্রতিক্রিয়া যার কোনো নির্দিষ্ট উদ্দীপক অনুপস্থিত থাকে, মানে যে ক্রিয়ার নির্দিষ্ট কোনো উদ্দীপক থাকে না। এস টাইপ অনুবর্তন হলো অনুবর্তন স্বতঃক্রিয়ামূলক আচরণ এমন একটি যে ক্ষেত্রে কোনো সুনির্দিষ্ট উদ্দীপক থাকে না, অর্থাৎ এস টাইপ মানে হচ্ছে এখানে অপারেন্ট অনুবর্তন। এখানে যে কোনো উদ্দীপকের প্রতিক্রিয়াকে যুক্ত করা যায়, প্রাণী সক্রিয় ভূমিকা পালন করে। থর্নডাইকের 25টা ভুল পদ্ধতির 2টি সূত্র লেখো। 3টে সূত্র আছে টোটাল, মুখ্য সূত্র এবং গৌণ সূত্র 5টা। ফললাভের সূত্র, অনুশীলনের সূত্র। থর্নডাইকের ফললাভের সূত্রটি ব্যাখ্যা করো। শিখনের সময় উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে সার্থক সমন্বয় স্থাপনের মাধ্যমে যদি সুখকর এবং সন্তোষজনক ফল পাওয়া যায় তবে ওই সম্পর্কের বন্ধন বা শিখন শিথিল হবে। ওই সম্পর্কের বন্ধন এখানে শিথিল না, ভুল হয়েছে, দৃঢ় হবে। সক্রিয় অনুবর্তনের একটি বৈশিষ্ট্য লেখো। সক্রিয় অনুবর্তনের বৈশিষ্ট্য হলো প্রাণীর সক্রিয়তা প্রয়োজন এবং এই প্রক্রিয়ায় প্রাণী আগে থেকে প্রস্তুত হতে হয়। নেক্সট, স্কিনার বাক্স কী বা স্কিনার বক্স কী? প্রখ্যাত মনোবিদ তথা অপারেন্ট অনুবর্তনের প্রবক্তা স্ক্যানার তার অপারেন্ট অনুবর্তন বোঝানোর জন্য যে পরীক্ষা করার জন্য যে বক্স ব্যবহার করেছিলেন, সেই যন্ত্রে একটা ট্রে রয়েছে, তারপর চাপ দিলেই খাবার চলে আসে, একে বলা হয় স্কিনার বক্স। পাজল বক্স কি? এখানে থর্নডাইক বিড়াল ও মাছ নিয়ে পরীক্ষা করার সময় যে বক্স ব্যবহার করেছিলেন তাকে বলা হয় পাজল বক্স। প্রচেষ্টা ও ভুলের শিখন বলতে কী বোঝায়? থর্নডাইক মনে করেন যে ভুল শিখন হলো একটি যান্ত্রিক কৌশল। প্রাণীর প্রচেষ্টাগুলির মধ্যে ভুল প্রচেষ্টাগুলি ক্রমশ সংশোধিত হয় এবং সঠিক প্রচেষ্টাটি ক্রমশ নির্দিষ্ট হয়, অর্থাৎ প্রাণী একাধিকবার ভুল ও প্রচেষ্টার মাধ্যমে সঠিকটি শেখে। আর টাইপ আচরণ কি? যে আচরণে নির্দিষ্ট কোনো উদ্দীপক নেই, যে কোনো উদ্দীপকের দ্বারা আচরণ ঘটানো যেতে পারে। আগেটা এস টাইপের নির্দিষ্ট উদ্দীপক আছে হবে, আর এটা নেই, আর টাইপ। স্কিনারের শক্তিদায়ক উদ্দীপক কি? ধনাত্মক বা শক্তিদায়ক আর ঋণাত্মক শক্তিদায়ক। সক্রিয় অনুবর্তন প্রাণীর কোন স্নায়ুতন্ত্র দ্বারা নির্দিষ্ট হয়? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, যেটাকে বলে CNS সংক্ষেপে, সেন্ট্রাল নার্ভ সিস্টেম, CNS। অনুবর্তন কী? এবার যে প্রক্রিয়ার দ্বারা একটি নতুন প্রতিক্রিয়া বা আচরণ একটি অস্বাভাবিক উদ্দীপকের মধ্যে প্রাণীর মধ্যে জাগিয়ে তোলা যায় তাকে বলা হয় অনুবর্তন। ইম্পর্টেন্ট প্রশ্ন, সঠিক উত্তরটি নির্বাচন করো অধ্যায় 2 থেকে। প্রাচীন অনুবর্তনের প্রবক্তাকে? প্যাভলভ। সক্রিয় অনুবর্তনের অপর নাম কি? যান্ত্রিক অনুবর্তন। ড্যাশ একটি জার্মান শব্দ, এটা গেস্টাল্ট, জার্মান শব্দ। শক্তিদায়ী উদ্দীপক প্রতিক্রিয়াকে দুর্বল করে, এটা কি? ঋণাত্মক হবে। কফকা কোন ধরনের বিজ্ঞানী? সমগ্রতাবাদী বা গেস্টাল্টবাদী। নেক্সট, প্রক্ষোভের শেষে অনুবর্তনের প্রভাব কি? প্রক্ষোভের শেষে অনুবর্তনের প্রভাব মাঝারি, এটা একটু মনে রাখতে হবে। শিখনের ক্ষেত্রে সংযোগবাদের প্রবর্তকে থর্নডাইক, প্রচেষ্টা ভুলের তত্ত্ব। উদ্দীপক এস এবং আর এর মধ্যে বন্ধনের প্রভাবে ঘটে কি শিখন? এস মানে স্টিমুলাস আর আর মানে রেসপন্স, উদ্দীপক প্রতিক্রিয়া। আধুনিক শিক্ষা সমস্যার সমাধান ভিত্তিক, শিশুকেন্দ্রিক শিক্ষা আধুনিক। নেক্সট, প্রাচীন অনুবর্তনে যে উদ্দীপকটি তুলনামূলকভাবে বেশি শক্তিশালী হয় তাকে কি বলা হয়? অনাবর্তিত। এগুলো সমস্ত বিষয় পরে বুঝিয়ে দিয়েছি আমি আগে। অনুশীলনের সূত্রটি নিম্নলিখিতভাবে যে শিখন তত্ত্বটির সঙ্গে যুক্ত, এখানে তত্ত্ব হবে বয়তয়, সেটা হবে প্রচেষ্টা ভুলের তত্ত্ব। নেক্সট, চেষ্টা ভ্রান্তি তত্ত্ব প্রবক্তা থর্নডাইক, একই বিষয়। প্রচেষ্টা ভুলের তত্ত্ব সংযোজনবাদ থর্নডাইকে, এটা একই উত্তর বারবার। গেস্টাল শব্দের অর্থ কি? সম্পূর্ণ আকার বা অবয়ব কাঠামো, এটা জার্মান শব্দ। এবার শিক্ষায় রাশিবিজ্ঞান 3 নম্বর চ্যাপ্টার থেকে কী প্রশ্ন? হিস্টোগ্রাম কখন ব্যবহৃত হয়? প্রাপ্ত তথ্য বা স্কোরগুলি যখন অবিচ্ছিন্ন অবস্থায় ব্যবহৃত হয় তখন অবিচ্ছিন্ন স্তম্ভ লেখচিত্র। অবিচ্ছিন্ন স্তম্ভ বলতে এরকম বোঝায়, এইরকম একটা পরপর পরপর চলতে থাকবে, এরকম অবিচ্ছিন্ন, এটা হচ্ছে হিস্টোগ্রাম বা আয়তলেখ। গাণিতিক গড় মধ্যমান ভূমিষ্ঠক মধ্যে সম্পর্ক হলো ভূমিষ্ঠক মানে মোড সমান 3 মধ্যমান ইন্টু গড় হবে, 2 গড়, 2 মিন। নেক্সট, পরিসংখ্যা বন্টনকালে ট্যালি চিহ্ন কেন ব্যবহৃত হয়? এখানে শ্রেণী বিভাজনে স্কোর সংখ্যা দ্রুত নির্ণয়ের জন্য। অবিচ্ছিন্ন সারি কাকে বলা হয়? পরস্পর সজ্জিত বস্তুর মাঝে কোনো ছেদ না থাকলে, যেমন 3, 3.5, 4, 4.5 এগুলো।
বিচ্ছিন্ন সারি কাকে বলা হয়? পরস্পর সজ্জিত বস্তুর মাঝে ছেদ থাকলে, যেমন 3 থেকে 5, 7, 9, 11, 13 এগুলো। ভূমিষ্ঠক কি? পরীক্ষায় বারবার আসে এটা। 10, 4, 5, 3 ভূমিষ্ঠক কত হলো? এটা ভুল উত্তর হয়েছে, বলে দিচ্ছি আমি। ভূমিষ্ঠক সেটাই হয়, ভূমিষ্ঠক হবে যেটা সব থেকে বেশি বার থাকে, 1, 2, 3, 4 বেশি বার হয়, তাহলে 4 হচ্ছে ভূমিষ্ঠক এখানে। রাশিবিজ্ঞান কি? রাশিবিজ্ঞান মূলত প্রয়োগমূলক বিজ্ঞান। এটি হলো এমন একটি গণিত ভিত্তিক বিজ্ঞান যার দ্বারা তথ্য সংগ্রহ, তথ্যকে সারণীতে সুবিন্যস্তভাবে সারণীপত্র তৈরি করা, বিশ্লেষণ করা হয়। ইংরেজি থেকে স্ট্যাটিস্টিক বা রাশিবিজ্ঞান বলা হয়। কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে? একগুচ্ছ স্কোরে বিভিন্ন মানের স্কোর থাকে, তবে এদেরকে সকলেই কেন্দ্রের দিকে বা সমস্ত স্কোরে প্রতিনিধিত্ব করার প্রবণতা থাকে, প্রবণতা হবে, এটাকে বলা হয় কেন্দ্রীয় প্রবণতা। গড় দ্বারা কী জানা যায়? গড় দ্বারা স্কোর গুচ্ছের কেন্দ্রীয় প্রবণতা জানা যায়। তাহলে কেন্দ্রীয় প্রবণতা জানতে কোনটি ব্যবহার করা হয়? গড়। কল্পিত গড় কাকে বলে? এবার মধ্যমার মাধ্যমে কি জানা যায়? স্কোরগুলির মাঝখানের মানটি জানা যায়। কল্পিত গড় কি? রাশিমালায় পরিসংখ্যা স্কোরের গুণফল নির্ণয়ের জন্য অনেক সময় সংক্ষিপ্ত পদ্ধতির সাহায্য হয়। এক্ষেত্রে বন্টনের মধ্যে থাকা যে কোনো রাশিকে গড় হিসেবে ধরে নেওয়া হয়। অনুমিত এই রাশিটির গড়কে বলা হয় পরিকল্পিত গড়, যেটাকে সুবিধার জন্য ধরে নেওয়া হয়। মিডিয়ানের একটি ব্যবহার লিখো। বন্টনের মধ্যমানটি নির্দিষ্টকরণের জন্য মিডিয়ান ব্যবহৃত হয়। মিনের সংক্ষিপ্ত সূত্র অর্থাৎ সি, এটাকে কল্পিত গড় বলা হয়। সি শুদ্ধিকরণ, এখানে সামিশান F/N, এই অর্থটাকে বলা হয় সামিশান বা অ্যাড, যোগ যেটা। পরিসংখ্যান তত্ত্ব বা রাশিবিজ্ঞান কাকে বলে? যখন কোনো বিষয় সম্পর্কে সংগৃহীত রাশি তথ্য তাৎপর্য নির্ণীত হয়, সেই সম্বলিত রাশি তথ্যকে পরিসংখ্যান বলে। তোমরা একবার না দেখে বুঝতে পারলে বারবার ভিডিওটি দেখো, এগুলো পড়লে যথেষ্ট। গণিত ভিত্তিক একটি কৌশল হলো রাশিবিজ্ঞান। হিস্টোগ্রাম হলো একটি কি? অবিচ্ছিন্ন স্তম্ভ লেখচিত্র, যেটা বললাম আগেই। রাশিবিজ্ঞান হলো একটি কি ভিত্তিক? গণিত ভিত্তিক। চলক বা চল প্রধানত কয় রকমের? 2 ধরনের। নিচের কোন লেখচিত্রটি ভিন্ন আকৃতির? ওজাইভ যেটা, এগুলো এখন হয়তো ডিটেলস আমি বলতে পারছি না, সম্ভাবনা বলার সময় লাগবে অনেক। ফ্রিকোয়েন্সি বন্টনের সর্বোচ্চ সর্বনিম্ন স্কোরের মধ্যেকার ব্যবধানকে কী বলা হয়? এটা বিস্তৃতি হবে, উত্তর কারণে বিস্তৃতি হবে। নেক্সট, কেন্দ্রীয় প্রবণতার বিভিন্ন পরিমাপের মধ্যে সবথেকে বেশি নির্ভরযোগ্য মাপ কী? সেটা হবে গড়, হবে উত্তর, সবথেকে বেশি নির্ভরযোগ্য। মধ্যমান পরিমাপক স্কোরগুলির কী হবে? সেটা মধ্যবিন্দু। মধ্যম মানে মধ্যবিন্দু, সহজ বিষয়। গাণিতিক গড়কে কী বলা হয়? মিন। মিন বানান হচ্ছে MEAN, মিন। তারপর নেক্সট চ্যাপ্টার, 5ম অধ্যায়, বিদ্যালয় শিক্ষা কমিশন। এগুলো থেকে খুবই লিমিটেড কোয়েশ্চেন আসে। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনে উল্লেখিত 2টি শিক্ষার নাম লেখো। আইন ও চিকিৎসা শাস্ত্র। শ্রীনিকেতন কী ধরনের শিক্ষা? রুরাল ইনস্টিটিউট। রামকৃষ্ণ মিশনের অপর নাম কি? রাধাকৃষ্ণ মিশনের অপর নাম হচ্ছে বিশ্ববিদ্যালয় কমিশন বা মঞ্জুরি কমিশন। স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশনের নাম কি? সেটাই হবে বিশ্ববিদ্যালয় কমিশন। গণতন্ত্রের মূলনীতিগুলি উল্লেখ করো। ন্যায় বিচার, স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন উল্লেখিত ত্রিভাষা উল্লেখ করো। সেটা হচ্ছে মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা, ফেডারেল ল্যাঙ্গুয়েজ বা হিন্দি ভাষা এবং ইংরেজি। DPI, ডাইরেক্টর অফ পাবলিক ইনস্ট্রাকশন। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সম্পাদক কে ছিলেন? ডক্টর নির্মল কুমার সিদ্ধান্ত। UGC হচ্ছে ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন। তারপর হচ্ছে NCRH এর প্রণাম কি? এটা হবে ন্যাশনাল কাউন্সিল অফ রুরাল হায়ার এডুকেশন হবে। গ্রামীণ বিশ্ববিদ্যালয় গঠন করার সুপারিশ করে কোন কমিশন? রাধাকৃষ্ণন কমিশন। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের 2 জন সদস্যর নাম, ডক্টর তারাচাঁদ এবং ডক্টর জাকির হোসেন। নেক্সট, সঠিক উত্তরটি নির্বাচন করো এবার। স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশনের সম্পাদক ছিলেন কে? ডক্টর নির্মল কুমার সিদ্ধান্ত, তার মানেই বিশ্ববিদ্যালয় বা মঞ্জুরি কমিশন। রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশে গঠিত হয় কি? এটা হবে গ্রামীণ বিশ্ববিদ্যালয়। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা আসবে এটা, যে গ্রামীণ বিশ্ববিদ্যালয় কোন শিক্ষা কমিশনের সুপারিশ ক্রমে গঠিত হয়। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কবে গঠিত হয়? 1948। রাধাকৃষ্ণন কমিশনের মতে প্রতিটি গ্রামীণ মহাবিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা কত হতে হবে? এটা হচ্ছে 1500-র বেশি হবে না। রাধাকৃষ্ণন কমিশন চিকিৎসা শাস্ত্রেও শিক্ষার কলেজগুলিতে শিক্ষার্থীর সংখ্যা কত বলেছেন? সেটা হবে 100 জন। রাধাকৃষ্ণন কমিশনের রিপোর্ট অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবসর গ্রহণের বয়স কত?
সেটা হবে 60 বছর, এখন যেটা চলে বর্তমানে চলছে। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের রিপোর্ট সরকারের কাছে পেশ করা হয় কত সালে? এটা হবে 1 বছর পর 1949 সালে। রাধাকৃষ্ণন কমিশনের রিপোর্টে গ্রামীণ শিক্ষা ব্যবস্থায় বিশ্ববিদ্যালয় স্নাতকোত্তর শিক্ষার জন্য নির্দিষ্ট সময় কত? 2 বছর করা হয়েছে, এখন যেটা মাস্টার ডিগ্রি ঠিক এরকমই। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সদস্য ছিলেন নাকি? ডক্টর জেমস এফ ডাফ। রাধাকৃষ্ণন কমিশনের মোট সদস্য সংখ্যা ছিল 10 জন। শিক্ষা ব্যবস্থার পর্যালোচনার জন্য ভারত সরকার যে কমিশন গঠন করে তার নাম কি? সেটা হচ্ছে ডক্টর কোঠারি যে করে, সেটা কোঠারি কমিশন। পরে আসছি আমরা। মাধ্যমিক শিক্ষা কমিশনের অতি সংক্ষিপ্ত প্রশ্ন, এসএবি সেব পুরো নাম কি? স্টেট অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশন। মুদালিয়ার কমিশন উচ্চতর মাধ্যমিক শিক্ষার জন্য কত সময় বরাদ্দ করেছিল? উচ্চতর মাধ্যমিকের জন্য 4 বছর। মাধ্যমিক শিক্ষা কমিশনের পাঠ্যক্রমের মূল বিভাগ কয়টি কী কী? 7টি বিভাগ, মানবীয় বিদ্যা, বিজ্ঞান, কারিগরি বিদ্যা, বাণিজ্য, কৃষি, চারুকলা, গার্হস্থ্য বিজ্ঞান। এগুলো একটু দেখে নেবে ভালো করে। মাধ্যমিক শিক্ষা কমিশনের একটি উল্লেখযোগ্য লক্ষ্য কি? জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে গণতান্ত্রিক জাতিতে পরিণত করা। মাধ্যমিক শিক্ষা কমিশনের শিরোনাম কি? মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়ার মাধ্যমিক শিক্ষা কমিশন গঠিত হয়, সেই জন্য শিরোনাম ছিল মুদালিয়ার কমিশন, অর্থাৎ মাধ্যমিক শিক্ষা কমিশনের অপর নাম মুদালিয়ার কমিশন। সিআরসি কিউমুলেটিভ রেকর্ড কার্ড কোর পাঠ্যক্রম কি? মুদালিয়ার কমিশন শিক্ষার পাঠ্যক্রমকে 2টি অংশে ভাগ করে, একটি হলো মূল পাঠ্যক্রম, অন্যটি হলো ঐচ্ছিক। কোর অংশে মাতৃভাষা অথবা হিন্দি, ইংরেজি, সমাজবিজ্ঞান, গণিত ও সাধারণ হস্তশিল্প। মুদালিয়ার কমিশন প্রস্তাবিত মাধ্যমিক শিক্ষার 2টি উদ্দেশ্য উল্লেখ করো। মাধ্যমিক শিক্ষার 2টি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হলো উপযুক্ত নাগরিক তৈরি করা, জাতীয় সম্পদ বাড়িয়ে তোলা। তো মুদালিয়ার কমিশন প্রস্তাবিত উচ্চ মাধ্যমিক পাঠ্যক্রমে ভাষা ব্যতীত অন্য কেন্দ্রীয় বিষয়গুলি কী কী? সমাজবিজ্ঞান, গণিত ও সাধারণ বিজ্ঞান এবং হাতের কাজ বা হস্তশিল্প। তারপরে প্রথম কোন কমিশন কিউমুলেটিভ রেকর্ড কার্ডের কথা বলেন? সেটা মাধ্যমিক শিক্ষা কমিশন, সিআরসির কথা বলেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার সঠিক উত্তরটি নির্বাচন করো। মুদালিয়ার কমিশনে ভারতীয় সদস্য ছিল 7 জন। 1948 খ্রিস্টাব্দে শিক্ষা কমিটির প্রস্তাব দেয় তারাচাঁদ কমিটি। মুদালিয়ার কমিশনের মতে হায়ার সেকেন্ডারি বা উচ্চ মাধ্যমিক স্তর হবে 4 বছরের জন্য। মুদালিয়ার কমিশনের মতে জুনিয়র বেসিক বা নিম্ন বুনিয়াদী স্তরের পর শিক্ষার্থীদের কোন ভাষা শেখার ব্যবস্থা করতে হবে? ইংরেজি ও হিন্দি। মুদালিয়ার কমিশনে উচ্চ মাধ্যমিক শিক্ষার স্তর বিভিন্ন প্রবাহের কথা বলা হয়েছে কটি গ্রুপে? সপ্ত প্রবাহ যেটাকে বলা হয়। এটা নিয়ে বড় প্রশ্ন আসার সম্ভাবনাও আছে, আমরা আগে দিয়ে দিয়েছি। এবং তোমাদেরকে বলতে চাই, যারা বড় প্রশ্নের জন্য সাজেশন চাইছে অবশ্যই আমাদের প্লেলিস্ট ভিজিট করো, সেখানে পেয়ে যাবে। মুদালিয়ার কমিশনের অপর নাম কি? মাধ্যমিক শিক্ষা কমিশন। মুদালিয়ার কমিশনের মধ্যে কোন শ্রেণীর ছাত্রছাত্রীরা পছন্দ মতো পাঠ্য বিষয় নির্বাচনে সক্ষম? সেটা হবে 9ম শ্রেণী। নেক্সট, কোঠারি কমিশন ও ভারতের আধুনিক শিক্ষা ব্যবস্থা, 7ম অধ্যায়। সাধারণধর্মী শিক্ষা কাকে বলে? সাধারণধর্মী শিক্ষা বলতে সেই শিক্ষাকে বোঝায় যা ব্যক্তিকে বিকশিত করে জাতি হিসেবে গড়ে তোলে, গুরুত্বপূর্ণ জাতি হিসেবে গড়ে তোলে এবং সামগ্রিক কল্যাণে সাধন করে। বৃত্তিমূলক বা কারিগরি শিক্ষা কাকে বলে? বিশেষ কোনো বৃত্তি বা পেশায় দক্ষতা অর্জনের লক্ষ্যকে সামনে রেখে যে শিক্ষা অর্জন করা হয় তাকে বলা হয় কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা। উচ্চ মাধ্যমিক স্তরে বৃত্তি ও কারিগরি শিক্ষার প্রধান প্রতিষ্ঠানের নাম কি? সেটা হবে উচ্চ মাধ্যমিক স্তরে বৃত্তি কারিগরি শিক্ষার পলিটেকনিক কলেজ, তারপরে ITI, এগুলো হবে। বৃত্তিমূলক শিক্ষা 2টি সমস্যা লেখো। এটা হচ্ছে বৃত্তিমূলক শিক্ষা সারা দেশে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে, তার ফলে প্রয়োজনের সঙ্গে ডিপ্লোমাধারী শিক্ষার্থীর সংখ্যার ফারাক থেকে যাচ্ছে, ফলে বাড়ছে বেকারি। এ ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সরকারের সমন্বয় থাকে না, ফলে প্রশিক্ষণ শেষেও বেশিরভাগ ছাত্রছাত্রী চাকরি বা জব পাচ্ছে না। কারিগরি শিক্ষা 2টি প্রতিষ্ঠান, যেটা ITI ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট, এটি সরকার নিয়ন্ত্রিত 8ম শ্রেণী উত্তীর্ণদের জন্য, আর পলিটেকনিক কলেজ উচ্চ মাধ্যমিক স্তরে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। কোঠারি কমিশনের ত্রিভাষা সূত্র কি? মাধ্যমিক স্তরে পাঠ্যক্রমের বিষয়ে কোঠারি কমিশনের সুপারিশে ত্রিভাষা সূত্র উল্লেখ করা হলো। একটি মাতৃভাষা আঞ্চলিক, রাষ্ট্রভাষা যেটা হিন্দি বা সহকারী ইংরেজি, আর একটা অত্যাধুনিক বা নব্য ভারতীয় ভাষা যেটা পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত নয়। এই 3টি ভাষা আবশ্যিক। SUPW, এটা হচ্ছে সোশ্যালি ইউজফুল প্রোডাক্টিভ ওয়ার্ক পুরো নাম। NLM, ন্যাশনাল লিটারেসি মিশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। POA, প্রোগ্রাম অফ অ্যাকশন, যেটা
রামমূর্তি কমিটি 1990 এবং জনার্দন কমিটি 1992 প্রদত্ত রিপোর্টের ভিত্তিতে 1986 সালে প্রণীত জাতীয় শিক্ষানীতিতে কিছু বদল আনা হয় এবং এর নাম রাখা হয় পিওএ। এগুলো খুব ভালো করে পড়বে, ভিডিওটা তোমরা অনেকবার পজ করে দেখবে যদি বুঝতে না পারো এত স্পিডে কথা বলার জন্য। মাধ্যমিক শিক্ষা বলতে কী বোঝো? উত্তর, যে শিক্ষা প্রাথমিক শিক্ষার পর সুনাগরিক হয়ে ওঠার জন্য ব্যক্তিকে সার্বিকভাবে সহায়তা করে এবং সামাজিক গুণাবলীর বিকাশ ঘটিয়ে মানুষকে সমাজের প্রতি দায়বদ্ধতা এবং উচ্চশিক্ষা গ্রহণে উপযোগী হতে শেখায়, তাকে বলা হয় মাধ্যমিক শিক্ষা। মাধ্যমিক শিক্ষা স্তরে বৃত্তি শিক্ষা বিষয়ে সুপারিশ কী ছিল? বালক ও বালিকা দুজনের জন্য পূর্ণ এবং আংশিক সময়ের কোর্সের ব্যবস্থা করতে হবে। কোঠারি কমিশনের কাজ কবে শুরু হয় এবং কবে রিপোর্ট প্রকাশিত হয়? সেটা 1946 সালে গান্ধীজির জন্মদিন 2 অক্টোবরে স্টার্ট হয় এবং 1966 29 জুন এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট রিপোর্ট নামে প্রকাশিত। কী নামে এটা? এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সঠিক উত্তর বেছে লিখো। কমিশনের মতে জাতীয় শিক্ষা কমিটির গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হলো সকলের জন্য শিক্ষার সমসুযোগ সুনিশ্চিত করা। কোঠারি কমিশনের 10+2+3+2 প্রস্তাব দেওয়া আছে কোঠারি কমিশনে, এটা মনে রাখতে হবে। যে সমস্যাটির ওপর কোঠারি কমিশন বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করেছিল সেটা হচ্ছে আধুনিকীকরণের সমস্যা শিক্ষা ব্যবস্থার। কোঠারি কমিশনে প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষাকে কোন স্তর হিসাবে দেখা হয়েছে? প্রারম্ভিক স্তর। প্রাক প্রাথমিক শিক্ষার ওপর সর্বপ্রথম গুরুত্ব দেয় কোন কমিশন? কোঠারি কমিশন। মানে কোঠারি কমিশন একমাত্র কমিশন যেখানে সমগ্র স্তরের শিক্ষা ব্যবস্থার কথা কিন্তু বলা হয়েছে। কোঠারি কমিশনের টাস্ক ফোর্সের মোট সংখ্যা ছিল 12টি। ইন্ডিয়ান এডুকেশন সার্ভিস চালু করার সুপারিশ কোন বিষয়ে? এটা হচ্ছে ইন্ডিয়ান এডুকেশন সার্ভিস IES, যেটা একটা পোস্ট ভারতের এখন। কোন কমিশন? এটা কোঠারি কমিশন বলেছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সাধারণ শিক্ষা বলতে কী বোঝায়? জ্ঞান অর্জনের জন্য প্রচলিত, তারপরে বিদ্যালয় ভিত্তিক সর্বধারণের জন্য দক্ষতা অর্জন, সবকটি হবে। কমিশনের মতে প্রাথমিক শিক্ষার গুরুত্বপূর্ণ উদ্দেশ্য কী? সুঅভ্যাস গড়ে তোলা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রথম জাতীয় শিক্ষানীতির সুপারিশ গ্রহণ করে কবে? কোঠারি কমিশন। কোঠারি কমিশন প্রদত্ত শিক্ষা ব্যবস্থায় ভর্তির ন্যূনতম বয়স কত? 6 বছরের পর, যেটা এখন বর্তমানে চলছে। 1-এ ভর্তি হতে গেলে 6 বছর ন্যূনতম হতেই হবে, একদিন কম হলে হবে না। কোঠারি কমিশন সাধারণ শিক্ষার জন্য কি সুপারিশ করেছিল? কত বছরের? 10 বছরের। বিশ্ববিদ্যালয় বা গুচ্ছ স্কুল কমপ্লেক্স যেটাকে বলা হয়, এর সুপারিশ করেছিল কে? এটাও কোঠারি কমিশন। উত্তর। এবার জাতীয় শিক্ষানীতি 8ম অধ্যায়ে চলে এসেছি আমরা। একটু ওয়েট করো, আর বেশি নেই। জাতীয় শিক্ষানীতির একটি গুরুত্বপূর্ণ সুপারিশ হলো অপারেশন ব্ল্যাকবোর্ড। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা বড় বলো ছোটো বলো এই প্রশ্নটাই আসবে ঘুরে ফিরে, কিছু করার নেই। নবোদয় বিদ্যালয় কাকে বলে? জাতীয় শিক্ষানীতিতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে গ্রামীণ মেধাবী শিক্ষার্থীদের সুবিধার্থে যে বিদ্যালয় ঘোষণা করা হয় তাকে নবোদয় বিদ্যালয় বলে। অপারেশন ব্ল্যাকবোর্ড কী? প্রাথমিক স্কুলগুলি উন্নতি করবে। 1986 জাতীয় শিক্ষানীতিতে যে পরিকল্পনা গৃহীত হয় তাকে বলা হয় অপারেশন ব্ল্যাকবোর্ড। নন ফর্মাল শিক্ষা ব্যবস্থা বলতে কী বোঝায়? আর্থসামাজিক বা অন্য কোনো কারণে যে সকল শিক্ষার্থী প্রথাগত শিক্ষার জন্য বঞ্চিত হয়েছে তাদের জন্য বিকল্প ভিত্তিক শিক্ষার নাম হচ্ছে নন ফর্মাল। POA-তে বলা হলো প্রোগ্রাম অফ অ্যাকশন। কর্মসূচি রূপায়ণের পরিকল্পনা সভাপতির নাম কি? অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী N. জনার্দন রেড্ডি। চ্যালেঞ্জ অফ এডুকেশনের পলিসি পার্সপেক্টিভ, এই উক্তিটি কে করেছেন? প্রধানমন্ত্রী রাজীব গান্ধী। এই নামেই জাতীয় শিক্ষানীতি যে রিপোর্ট সেটা বের হয়েছিল। শিশু কেন্দ্রিক শিক্ষা কি? যেখানে শিশুরই মূল চাহিদা, শিশুকে কেন্দ্র করে লক্ষ্য, পাঠ্যক্রম, চূড়ান্তকরণ, শিক্ষা প্রক্রিয়া সমস্ত কিছু নির্ধারণ করা হয় তাকে বলা হয় শিশু কেন্দ্রিক শিক্ষা। কর্মসূচি রূপায়ণের পরিকল্পনা কবে? যেটা POA বলা হয়েছে। কর্মসূচি রূপায়ণ মানে হচ্ছে POA, প্রোগ্রাম অফ অ্যাকশান, সেটা 1992। NIAPA পুরো নাম কি? ন্যাশনাল ইনস্টিটিউট অফ এডুকেশনাল প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্বশাসিত কলেজ কি? যে সমস্ত কলেজ নিজেরাই ঠিক করে কোন কোন বিষয়ে ছাত্রদের পড়ানো হবে, কী পাঠ্যক্রম হবে, পাঠদানের পদ্ধতি কেমন হবে, পরীক্ষা ব্যবস্থা কেমন হবে এবং পরীক্ষা শেষে তারাই ডিগ্রি প্রদান করে, তাদের বলা হয় স্বশাসিত কলেজ। সঠিক উত্তরটি নির্বাচন করতে বলেছে এখানে। নবোদয় বিদ্যালয় অপন হয়েছে পেস সেটিং স্কুল, মনে রাখতে হবে। কারণ কমন স্কুল এবং নবোদয়ের মধ্যে মিল কোথায়? মিল হচ্ছে ওপরের দুটি এক। এর তাহলে নবোদয় বিদ্যালয়ের 3খানা নাম। পশ্চিমবঙ্গের মুক্ত বিশ্ববিদ্যালয়ের নাম নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়। MLL, মিনিমাম লেভেল অফ লার্নিং। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জাতীয় শিক্ষানীতিতে কোন স্কুলের কথা বলা হয়েছিল? পেস সেটিং যেটা। তারপর জাতীয় শিক্ষানীতি 1986 সালের কবে প্রকাশিত হয়?
21শে এপ্রিল, এটা একটু মনে করে রেখো তোমরা। অপারেশন ব্ল্যাকবোর্ড বলতে কী বোঝায়? অপারেশন ব্ল্যাকবোর্ড বলতে বোঝায় একটি কর্মসূচি, প্রাথমিক শিক্ষার উন্নতিকল্পে গৃহীত একটি কর্মসূচি। অপারেশন ব্ল্যাকবোর্ড বলতে কী বোঝায়? ওটা হলো সেন্ট্রাল অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশন হলো একটি জাতীয় শিক্ষা প্রতিষ্ঠান। সেন্ট্রাল মানে জাতীয় হবে, বোঝা যাচ্ছে। নারী শিক্ষার প্রসারে জাতীয় শিক্ষানীতিতে কী সুপারিশ করা হয়েছিল? এখানে পাঠ্যক্রম পুনর্গঠন এবং বিজ্ঞান শিক্ষার উপর গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছিল, দুটোই ঠিক। নেক্সট, মর্যাদার বিচারে শিক্ষকদের ঊর্ধ্বে আর কেউ হতে পারে না, এটা কোথায় বলা হয়েছে? জাতীয় শিক্ষানীতিতে। সর্বজনীন প্রাথমিক শিক্ষা, এটা কি উত্তর হবে? ব্যক্তির অভিযোজনে সাহায্য করছে, দেশের আর্থিক উন্নয়নে নির্ভর করে, বিশ্বে দেশের সম্মানজনক অবস্থান নিশ্চিত করে, উপরের সবকটি উত্তর। বয়স্ক শিক্ষার ক্ষেত্রে বয়স্ক বলতে কাদের বোঝায়? এ হচ্ছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 15 থেকে 35 বছরের মধ্যে বয়স্ক শিক্ষা, এখানে বয়স্ক নয়, বয়স্ক শিক্ষার ক্ষেত্রে বয়স্ক 15 থেকে 35। এবার প্রাথমিক শিক্ষায় সর্বজনীনকরণ, 10ম অধ্যায়। আর একটু ওয়েট করো, আর 2টো অধ্যায়। RFPL এর সম্পূর্ণ নাম কি? রুরাল ফান্ডামেন্টাল লিটারেসি প্রোগ্রাম। SRC স্টেট রিসোর্স সেন্টার, DRC ডিস্ট্রিক্ট রিসোর্স সেন্টার, এগুলো সহজই আছে, একবার দেখে নিলেই মুখস্থ হয়ে যাবে। MDG মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল বা শতাব্দীর বিকাশমুখী লক্ষ্য। মিড ডে মিল কোন সাক্ষরতা কর্মসূচির অঙ্গ? মিড ডে মিল সর্বশিক্ষা কর্মসূচির। PLC পোস্ট লিটারেসি ক্যাম্পেইন। 3RS রিডিং রাইটিং অ্যান্ড অ্যারিথমেটিক, এখানে কিন্তু অ্যারিথমেটিক বানান ভুল, ARITHMETIC, এখানে অ্যারিথমেটিক দেখো, আরে কিন্তু কখনোই আর রিডিং আছে, রাইটিং নেই, আর বলছে 3RS, তাহলে এখানে অ্যারিথমেটিক নাই, তাও এটা মনে রাখতে। VEC ভিলেজ এডুকেশন কমিটি। TLC টোটাল লিটারেসি ক্যাম্পেইন হলো। NEP ন্যাশনাল এডুকেশন পলিসি। CEP কন্টিনিউইং এডুকেশন প্রোগ্রাম। শিক্ষা স্ট্যাগনেশন কাকে বলা হয়? স্ট্যাগনেশন বা অনুন্নয়ন বলতে বোঝায় একই শিক্ষার্থী বছরের পর বছর একই শ্রেণীতে থেকে যাওয়া। NAER ন্যাশনাল অ্যাডাল্ট এডুকেশন প্রোগ্রাম। NSS ন্যাশনাল সোশ্যাল সার্ভিস। কবে ইউনেস্কো অন্তর্ভুক্তিকরণের পক্ষে সওয়াল করে শিক্ষার? 1994। জাতীয় সাক্ষরতা মিশন কবে প্রতিষ্ঠিত হয়? 1988 সালের 5ই মে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ন্যাশনাল লিটারেসি মিশন, যেটা ন্যাশনাল লিটারেসি মিশন, NLM মানেই হচ্ছে জাতীয় সাক্ষরতা মিশন, 1988 সালের 5ই মে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 1948 সালে ইউএনও মানবাধিকারের সর্বজনীন ঘোষণায় কোন অনুচ্ছেদে প্রতিটি মানুষের শিক্ষার অধিকারের স্বীকৃতি পায়? 26 নম্বর আর্টিকেল। সর্বশিক্ষা অভিযানে প্রকল্প কবে শুরু হয়? সেটা 2001 সালে। কিন্তু 1948 সালে ইউএনও মানবাধিকারের বিশ্বজনীন ঘোষণায় কোন অনুচ্ছেদে? এটা 26 হলো। সর্বশিক্ষা অভিযানে প্রকল্পের কাজ কবে শুরু হয়? 2001। UPE যেটা হচ্ছে ইউনিভার্সালাইজেশন অফ প্রাইমারি এডুকেশন। SSA সর্বশিক্ষা অভিযান। NCF ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক। সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রাথমিক শিক্ষায় সর্বজনীকরণের উদ্দেশ্য হলো সামাজিক ন্যায়, জাতীয় উৎপাদন, জাতীয় সংহতি সবই। কোন পঞ্চবার্ষিক পরিকল্পনায় জাতীয় বোর্ড গঠিত হয়? বোর্ড অফ অ্যাডাল্ট এডুকেশন, বয়স্ক জাতীয় বোর্ড, 6ষ্ঠ, যেটা মাথায় রাখতে হবে। ন্যাশনাল লিটারেসি মিশনের কর্মসূচি রূপায়ণের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব যার উপর পড়েছে সেটা জেলা বোর্ড অফ এডুকেশনের উপর। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখতে হবে। সর্বজনীন প্রাথমিক শিক্ষার লক্ষ্য পূরণের জন্য গৃহীত কেন্দ্রীয় কর্মসূচিটি সর্বশিক্ষা অভিযান। SSA। ইচ ওয়ান টিচ ওয়ান, এটা একটা কি? এটাও সর্বশিক্ষা আন্দোলন, একটা শিক্ষা আন্দোলন। ভারতীয় সংবিধান নির্দেশিতমূলক নীতি আছে 45 নম্বর ধারায়। সকলের শিক্ষার অধিকার যে আইনে প্রথম স্বীকৃতি পায় সেটা হচ্ছে মানুষের অধিকার আইন ও শিশুর অধিকার আইন। 26 নম্বর অনুচ্ছেদ, যেটা ইউএনওতে বলা হলো আগেই। সর্বজনীন প্রাথমিক শিক্ষার প্রধান বাধা কি? সেটা হচ্ছে জনবিস্ফোরণ, এটা মাথায় রাখতে হবে। তারপরে 11 অধ্যায়, বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গি শিক্ষায় একত্রে বাঁচার শিক্ষার উদাহরণ দাও। শান্তিপূর্ণ সহাবস্থান, অন্যদের প্রতি শ্রদ্ধার মনোভাব প্রদর্শন, এগুলোই। ডেলার কমিশন কত সালে জমা দেয়? সেটা হচ্ছে 1996। ইউনেস্কোর সম্পূর্ণ নাম কি? ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। ইউনেস্কো কত সালে গঠিত? 1948। বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গির প্রধান নিয়ন্ত্রক কাকে বলা হয়? এটা ইউএনও, যেটা ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন, একটি এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড রিসার্চ অর্গানাইজেশনকে বলা হয় প্রধান নিয়ন্ত্রক। ডেলার কমিশনের 4টি স্তম্ভ কী কী? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আসবে এই পরীক্ষায়। জ্ঞানার্জনের জন্য শিক্ষা, অনিয়ন্ত্রিত শিক্ষা, প্রথা বহির্ভূত কর্মের জন্য। ডেলার কমিশনের সভাপতির নাম কী ছিল? জ্যাক্স ডেলর, ফ্রান্সের প্রাক্তন অর্থমন্ত্রী। জানার জন্য শিক্ষা,
লার্নিং টু নো, এটা কি? ব্যাপক অর্থে বিষয়বস্তুর জ্ঞানের সঙ্গে ছোট ছোট বিষয়ের নিবিড় জ্ঞানের সমন্বয়কে বলা হয় জানার জন্য শিক্ষা। মানুষ হয়ে ওঠা শিক্ষা বলতে কী বোঝায়? শিক্ষার্থীর গুণাগত জন্মগত গুণাবলীর যে বিকাশ, মূল্যবোধ, নীতিবোধ, স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা ইত্যাদি শিক্ষাকে বলা হয় মানুষ হওয়ার শিক্ষা। নেক্সট, ডেলার কমিশনে প্রস্তাবিত শিক্ষার স্তম্ভগুলি কী কী? স্তম্ভগুলি হচ্ছে জানার জন্য শিক্ষা, লার্নিং টু নো, লার্নিং টু ডু, কর্মের জন্য শিক্ষা, একত্রে বসবাসের শিক্ষা, তার হচ্ছে মানুষ হওয়ার শিক্ষা, লার্নিং টু বি। যে এগুলো জানো। সঠিক উত্তরটি নির্বাচন করো। শিক্ষণের জন্য শিক্ষা যে স্তরে অন্তর্ভুক্ত সেটা হচ্ছে জানার জন্য শিক্ষা। কর্মের জন্য শিক্ষা কি? নির্দিষ্ট কাজ দক্ষতা, যৌথভাবে কাজ করা, এগুলো সবই হবে। তার মানে কর্মের জন্য মানে কাজ করা। পরিবেশ শিক্ষার উপর আন্তর্জাতিক সম্মেলন নামে পরিচিত, সেটা বেলগ্রেড সম্মেলন এবং সেটা টিবিলস সম্মেলন, এই দুটো হবে সঠিক উত্তর এখানে, টিবিলস আর বেলগ্রেড, তার মানে ক এবং গ। ইউনেস্কো কর্তৃক প্রকাশিত বিশ্বমানের পাঠ্যপুস্তক টিচিং প্রাইমারি স্কুল ম্যাথামেটিক্স, গাইডলাইন্স ফর টেক্সট বুক রাইটিং, সোর্স বুক অফ জিওগ্রাফি টিচিং, ওপরের সবকটি। তাহলে এখানে সঠিক উত্তর হবে ওপরের সবকটি। 1972 সালে এডগার ফাউডের নেতৃত্বে আন্তর্জাতিক শিক্ষা কমিশন যে নামে পরিচিত হয় সেটা হচ্ছে লার্নিং টু বি। EFA সম্পূর্ণ নাম কি? এডুকেশন ফর অল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোন ভারতীয় শিক্ষাবিদের বক্তব্যে শিক্ষার 4টি স্তম্ভের প্রভাব দেখা যায়? সেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্বামী বিবেকানন্দ। নিচের কোনগুলি আন্তর্জাতিক সংস্থা? ওপরে সবগুলি, ইউএনও, ওইচও, তারপর ইউনিসেফ, সবগুলি। শিক্ষা সংক্রান্ত কাজ দেখাশোনা করাকে ইউনেস্কো। একবিংশ শতাব্দীর শিক্ষার উপর যে আন্তর্জাতিক কমিশন গঠিত হয় সেটা জ্যাক ডেলার করেছিল 1996। জ্যাক ডেলার কোন দেশের অধিবাসী ছিল? ফ্রান্সের, সেটা পড়া হয়ে গেল। জ্যাক ডেলার নেতৃত্বে লার্নিং টু ট্রেজার উইদিন এই নামে রিপোর্ট কিন্তু প্রকাশিত হয়, সেটা 1996, লার্নিং দ্য ট্রেজার উইদিন। 2000 সালে ডাকারে কোন বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়? সেটা হচ্ছে সকলের জন্য শিক্ষা, ডাকারে। ডেলার 4 প্রকার শিক্ষার স্তম্ভের কথা বলেছেন। কর্মের জন্য শিক্ষা বলতে কী বোঝায়? পারদর্শিতার শিক্ষা এখানে। লাস্ট চ্যাপ্টার একদম দ্বাদশ অধ্যায়, আর একটু ওয়েট করো। শিক্ষা প্রযুক্তি কী? শিক্ষা বিষয়ক বৈজ্ঞানিক জ্ঞান যা বাস্তব শিখন পরিস্থিতিতে কাজে লাগানো হয় তাকে শিক্ষা প্রযুক্তি বলে। শিক্ষা বিজ্ঞানে প্রযুক্তি বলতে কী বোঝায়? শিক্ষার বিভিন্ন ক্ষেত্রে প্রযুক্তির প্রয়োগ করে বিশেষ করে বৈদ্যুতিন উপকরণ ব্যবহার করাকে বলা হয় প্রযুক্তি, অর্থাৎ শিক্ষা বিজ্ঞানে প্রযুক্তি। প্রযুক্তিবিদ্যার 4টি সমস্যা: অর্থের অভাব হতে পারে, চাহিদা যোগানের সামঞ্জস্যতা, আধুনিকীকরণের ব্যর্থতা, কুশলী শিক্ষক অর্থাৎ এক্সপিরিয়েন্স শিক্ষকের যে অপ্রতুলতা বা অভাব। প্রযুক্তিবিদ্যার সমস্যাগুলি সমাধানের কয়েকটি উপায় চিহ্নিত করো। প্রযুক্তিবিদ্যার সমস্যার সমাধানের বিভিন্ন উপায়ের মধ্যে আছে আর্থিক অনুদান, শিক্ষক প্রশিক্ষণ দরকার, যেটা টিচার্স ট্রেনিং, আদর্শ পাঠ্যক্রম, আইডিয়াল কারিকুলাম, আধুনিক যন্ত্রপাতির সঙ্গে শিক্ষার্থী পরিচিত। শিক্ষা প্রযুক্তির একটি অবদান লেখো। ব্যক্তি ও সমাজের চাহিদার ভিত্তিতে শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য স্থিরকরণে বিশেষ ভূমিকা পালন করে। শিক্ষাক্ষেত্রে ইনপুট বলতে বোঝায় মানব সম্পদ, শিক্ষার্থী সম্পর্কিত তথ্য, আর্থিক সম্পদ ইত্যাদিকে। আউটপুট, শিক্ষাক্ষেত্রে আউটপুট হলো নির্দিষ্ট ক্ষেত্রে শিক্ষার্থীর উন্নত পারদর্শিতা। ভাষা পরীক্ষাগারে প্রয়োজনীয়তা কী? ভাষা বিশেষত বিদেশি ভাষা সঠিকভাবে শোনা, বলা এবং উচ্চারণ করতে শেখার জন্য ভাষা পরীক্ষাগারের প্রয়োজন। ইউনেস্কোর মতামত যে আইসিটির একটি উদ্দেশ্য লেখো। সেটা হচ্ছে তথ্য যোগাযোগ সামাজিক ক্ষমতার উপর গুরুত্ব প্রদান করা হয়। প্রযুক্তির একটি সংজ্ঞা লেখো। প্রযুক্তি বলতে বোঝায় ব্যবহারিক উদ্দেশ্যে যেমন বিজ্ঞানের জ্ঞানের প্রয়োগ ঘটানো। এটা রং। সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে কী বলা হয়েছে? বর্তমানে প্রথাগত শিক্ষার ক্ষেত্রে কম্পিউটার শিক্ষা শুরু হওয়া উচিত, একদম নিম্ন প্রাথমিক থেকেই হওয়া উচিত, এটাই উচিত। বর্তমানে শিক্ষা প্রযুক্তি ব্যবহৃত হয় কোথায়? জ্ঞান সংগ্রহ হতে পারে, জ্ঞান সরবরাহ হতে পারে, জ্ঞান মূল্যায়নে, সব কিছু হতে পারে। তাহলে উপরের সবকটি। ভাষা পরীক্ষাগারের লক্ষ্য কী? সহজ প্রশ্ন। সঠিকভাবে শুনতে ও বলতে শেখা, ভাষাকে সঠিকভাবে শুনতে বলতে, কিন্তু এটা হবে না, গ হবে না কিন্তু। টিচিং মেশিনের সুবিধা কী? টিচিং মেশিনের সুবিধা হচ্ছে শিক্ষকের অভাব পূরণ করতে পারে, যেটা। সিআইটি এর পুরো কথাটি কী হলো? এর কথা হলো সেন্ট্রাল ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড টেকনোলজি। শিক্ষা প্রযুক্তির সীমাবদ্ধতা কী? সেটা সব কিছুই হবে, দেখে নাও। শিক্ষকের ঘাটতি হতে পারে, অর্থের অভাব হতে পারে, রক্ষণাবেক্ষণের যেটা মেইনটেনেন্সের যে অভাব সেটা হতে পারে। কিন্তু পরিকল্পিত শিক্ষণের গুরুত্বপূর্ণ দিক কোনটি? ফ্রেম প্রস্তুত করা হতে পারে, ফিডব্যাক সরবরাহ করা, শিক্ষার্থীর সক্রিয়। ফ্রেম মানে হচ্ছে এখানে পাঠ্যিকা বা
লেসন প্ল্যান যেটাকে বলা হয়। বর্তমানে প্রথাগত শিক্ষার ক্ষেত্রে কম্পিউটার শিক্ষা শুরু হওয়া উচিত, এটা হলো নিম্ন প্রাথমিক থেকেই হওয়া উচিত। বর্তমানে শিক্ষা প্রযুক্তি ব্যবহৃত হয় কি, ওপরে সবকটি হলো। ভাষা পরীক্ষাগারে সঠিকভাবে শুনতে বলতে শেখা হয়ে গেলো সিআইটি, এগুলো সরিয়ে রিপিট হয়ে গেছে সম্ভবত। এখান থেকে বলি এবার রাউন্ড ও ট্রাস্ট শিক্ষা প্রযুক্তির প্রয়োজনের কথা বলেছেন কটা, 4টি। শিক্ষা প্রযুক্তির উদাহরণ হলো কি, ওপরে সবকটি, এটা হয়ে গেছে। বর্তমানে গুরুত্বপূর্ণ যে ব্যবহার লক্ষ্য করা যায় সেটা হচ্ছে মডেল হতে পারে, অনুশিক্ষণ যেটা মাইক্রো টিচিং হতে পারে, এটা পারে টিচিং এইডস যেটা বা টিএলএম যেটাকে বলা হয়, স্বয়ং শিখন, সেলফ লার্নিং। শিক্ষা প্রযুক্তি ভিত্তিক বিষয় হলো কি, শিক্ষা প্রযুক্তি ভিত্তিক বিষয় সেটা হচ্ছে ওপরে সবকটি উত্তর হবে না, সেখানে শিক্ষা নির্দেশনা হবে সঠিক, যেটাকে বলা হয় সিএআই। তারপরে শুদ্ধ হার্ডওয়্যারের উদাহরণ কি, কম্প্যাক্ট ডিস্ক হতে পারে যেটা সিডি, তারপর ভিডিও ক্যাসেট হতে পারে, কম্পিউটার হতে পারে, উপরে সবকটি 3টি হতে পারে। এর মধ্যে কোনটি সফটওয়্যার, ওভারহেড প্রজেক্টর, তা কম্পিউটার টিভি, কম্পিউটার ডিস্ক যেটা সিডি, যেটাকে কম্প্যাক্ট ডিস্ক আর কম্পিউটার ডিস্ক দুটো কিন্তু আলাদা আছে একটু। সো বন্ধুরা আজকে এই পর্যন্তই। তোমরা যদি ভিডিওটা সম্পূর্ণ দেখতে পারো, অবশ্যই একটা কথা বলতে আমার দ্বিধা নেই যে এত কষ্ট করে আমরা সাজেশনটা তৈরি করেছি এবং উত্তর সহ, আশা করি এরকম সাজেশন তোমরা কোনো চ্যানেলে পাবে না। তাই আমাদের চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে বন্ধুদের মাধ্যমে ছড়িয়ে দাও। থ্যাংকস ফর ওয়াচিং, প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড আওয়ার ফেভারিট চ্যানেল এসএকে ক্যারিয়ার। বাই বাই, টাটা।